আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর খৈয়াম চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজ। তোমাদের যারা স্নাতক প্রথম বর্ষে ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে তো আমি আমার ক্লাস শুরু করছি। তো আশা করছি এই কোভিড পরিস্থিতিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে, ক্লাসগুলি দেখবে, পড়ালেখা করবে। আর সমস্যা থাকলে সেটি আমাদের স্যারদের সাথে, ম্যামদের সাথে অবশ্যই কথা বলবে। তো ফার্স্ট পেপারে আমার মোটামুটি ক্লাস প্রায় শেষ হয়ে গেছে। আমরা তোমাদের তিনটি যে বিভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, প্রত্যেকটি চ্যাপ্টারে আমরা ক বিভাগ যেটি, সেটি এক কথা উত্তর 12টি প্রশ্ন থাকবে, তার থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1, সেটি তোমরা জানো। তারপরে আবার তোমাদের বলছি, আর সবচেয়ে যে বড় ব্যাপার সেটি হলো যে এই ক বিভাগতে যে প্রশ্নগুলো থাকে সেটি তোমরা সহজে আনসার করতে পারো না, সেখানে তোমাদের ভুল হয়। আর খ বিভাগ এবং গ বিভাগ সেটি আমরা সাজেশান ভিত্তিক তোমাদের কোয়েশ্চেন দিয়ে দিই, সেটি তোমাদের সাধারণত কমন পড়ে যায়, তোমরা সেটি আনসার করতে পারো। সেই জন্য আমি তোমাদের ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আজকে এখন তোমাদের ক্লাস করব। যেগুলি সম্ভাব্য পরীক্ষা আসতে পারে সেই কোশ্চেনগুলো আমি আজকে তোমাদের ক্লাস করাবো। তো অধিবিদ্যা, যেমন একটা প্রশ্ন বলি যে অধিবিদ্যা কী। তো এটা হলো যে দর্শনে যে শাখা ঈশ্বর মানে আল্লাহ, জীব জগতের সাথে ঈশ্বরের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে জীব মানুষের জীবাত্মার সম্পর্ক ইত্যাদি আলোচনা করে, তাকে বলা হয় অধিবিদ্যা। অর্থাৎ আমি সংক্ষিপ্ত, যেহেতু এটা আমি এক কথা একটু সংক্ষেপে মনে করি যে অধিবিদ্যা কী। এটা হলো দর্শনে যে শাখায় আল্লাহর সাথে জীবজগতে, প্রাণীজগতের সম্পর্ক এবং আমাদের মানুষের যে আত্মার সম্পর্ক ইত্যাদি নিয়ে দর্শনে যে শাখা আলোচনা করা হয়, তাকে বলা হয় অধিবিদ্যা। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আমাদের থাকে জ্ঞানবিদ্যা কী। অর্থাৎ দর্শনে যে শাখায় জ্ঞানের উৎপত্তি, প্রকৃতি, পরিসীমা, উৎস, জ্ঞানের সত্যতা, মিথ্যা ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়, তাকে বলা হয় জ্ঞানবিদ্যা। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আমি যেগুলি পরীক্ষা আসতে পারে সেগুলো তোমাদের পড়িয়ে দিচ্ছি। যেমন জ্ঞানবিদ্যা কী। দর্শনের যে শাখায় জ্ঞানের উৎপত্তি, স্বরূপ, জ্ঞানের সম্ভাব্যতা, জ্ঞানের সত্যতা, মিথ্যাত্ব এবং জ্ঞানের উৎপত্তি, প্রকৃতি, পরিসীমা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় জ্ঞানবিদ্যা। তারপরে হলো নীতি দর্শন কী। নীতি দর্শন কী? নীতি দর্শন হল দর্শনে এমন একটি শাখা যেখানে কোনো নৈতিক আদর্শের আলোকে মানুষের ঐচ্ছিক কার্যাবলী, ভালো মন্দ, উচিত অনুচিত ইত্যাদি আলোচনা। অর্থাৎ মানুষ সামাজিক জীব, সহজভাবে যদি আমরা বলি, মানুষ সমাজে বাস করতে গেলে তাকে কিছু না কিছু কাজ করতে হয়, সেই কাজটি কখনো ভালো হয়, কখনো মন্দ হয়, কোনটি উচিত কোনটি উচিত। অর্থাৎ সামাজিক জীব হিসাবে আমি আমার নৈতিক আদর্শের আলোকে আমি যে ঐচ্ছিক ক্রিয়া, যে কতগুলো কার্যাবলী, সে যদি ভালো মন্দ, উচিত অনুচিত যেগুলি কাজ করি, এটি হলো নীতি দর্শন। অর্থাৎ সমাজে বাস করতে গেলে আমাকে অবশ্যই কতগুলি সামাজিক দায়িত্ব অথবা কতগুলি নীতি আমাদেরকে মেনে চলতে হয়। অর্থাৎ কোন কাজটি উচিত, কোন কাজটি উচিত নয়, কোনটি ভালো, কোনটি মন্দ, এই জিনিসগুলি আমাকে দেখতে হয়। এটি হলো নীতি দর্শন। তারপর আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো তত্ত্ববিদ্যা কী। তত্ত্ববিদ্যাটা কী? সেটা হলো বিশ্বজগতে প্রকৃত সত্তা সম্পর্কিত যে আলোচনা, তাকে বলা হয় তত্ত্ববিদ্যা। আমি আবার বলছি, বিশ্বজগতে প্রকৃত সত্তা সম্পর্কিত যে আলোচনা, তাকে বলা হয় তত্ত্ববিদ্যা। তাহলে আমরা এটাও একটু দেখলাম। যেমন এই একটা কোশ্চেন পরীক্ষা দেয়, ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস। এই উক্তিটি কার? ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, এই উক্তিটি কার? এই উক্তিটি হলো দার্শনিক প্রোটাগোরাসে। ম্যান ইজ দ্য মেজার অফ অল থিংস, এই উক্তিটি কার? উক্তিটি হলো প্রোটাগোরাসে। তারপরে সহজ প্রশ্ন দেয়, যেমন দর্শনের জনককে, থেলিস। দর্শনে খুব সোজা প্রশ্ন দেয়, আমরা দেখেছি, সেটি তোমরা পারো না। দর্শনের জনক হলেন
থেলিস। তারপরে বিস্ময় দর্শনের সৃষ্টি, বিস্ময় দর্শন অর্থাৎ পৃথিবীর সব আমাদের মানুষ যে কোনো সময় যে কোনো কিছু জানতে আগ্রহ বোধ করে। মানুষের মনটা সবসময় কৌতূহলী, মানুষের মধ্যে সবসময় কৌতূহল কাজ করে। সেই কৌতূহল থেকেই দর্শনের সৃষ্টি। এই উক্তিটি কেউ করেছেন? এই উক্তিটি করেছেন দার্শনিক প্লেটো। তাহলে আমরা নন্দন তত্ত্ব কী, যেমন এটা পরীক্ষা আসে, নন্দন তত্ত্ব কী? নন্দন তত্ত্ব হলো এক ধরনের সৌন্দর্যবিদ্যা, অর্থাৎ দর্শনের যে শাখায় মানুষের সৌন্দর্যবোধ নিয়ে আলোচনা করে তাকে বলা হয় নন্দন তত্ত্ব। তাহলে নন্দন তত্ত্ব কী? দর্শনের যে শাখায় মানুষের সৌন্দর্যবোধ নিয়ে আলোচনা করে তাকে বলা হয় নন্দন তত্ত্ব। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। তারপর আসে যেমন দর্শনে কয়টি যুগ, দর্শনের কয়টি যুগ ও কী কী? দর্শনের যুগ হলো চারটি। দর্শনের যুগ হলো চারটি: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং সমসাময়িক যুগ বা সমকালীন যুগ। তাহলে আমরা দেখলাম যে দর্শনের যুগ কয়টি? দর্শনের যুগ হলো চারটি: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ ও সমসাময়িক যুগ। তারপরে দর্শনে আলোচনা ক্ষেত্রের মধ্যে তিনটির নাম কি? তিনটির নাম হলো দেশ, কাল, জড়, মন, জ্ঞান। দেশ, কাল, জড়, তারপরে মন এবং জ্ঞান। আচ্ছা, তারপরে আমাদের যে ফিলোসফির যে কথাটি, এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? পিথাগোরাস। কে ব্যবহার করেন? পিথাগোরাস। এটি কে প্রথম কে বলেন? সেটি বলেছেন দার্শনিক পিথাগোরাস। দার্শনিক কাকে বলে? দার্শনিক বলতে সেই ব্যক্তি বোঝায় যিনি জ্ঞানের প্রতি অনুরাগী বা সত্যের প্রতি অনুরাগী, যিনি জ্ঞান সন্ধানী বা সত্য সন্ধানী। তারপরে যেমন এই প্রশ্নটা প্রায় থাকে যে দর্শনের মূল আলোচ্য বিষয় কি? এখানে আমরা বলবো যে জগৎ ও জীবনের মৌলিক প্রশ্নাবলী বস্তুনিষ্ঠ বা যুক্তিনিষ্ঠ যে অনুসন্ধান বা আলোচনা সমালোচনা, তাকে আমরা বলবো দর্শনের মূল আলোচ্য বিষয়। তাহলে আমরা এখানে মোটামুটি এই 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 প্রথম চ্যাপ্টার থেকে আমরা কতগুলি প্রশ্ন যেগুলি পরীক্ষা আসে আমরা সেগুলি দেখলাম। আবার তোমাদের যদি বলা হয় যে দার্শনিক আলোচ্য বিষয় কী, দার্শনিক আলোচ্য বিষয় কী, সেটি হলো দার্শনিক আলোচ্য বিষয়গুলো হলো জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা ও মূল্যবিদ্যা। জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা ও মূল্যবিদ্যা। আর কী বললাম? দার্শনিক আলোচ্য বিষয় কী? তো মনে রাখতে হবে যে দার্শনিক আলোচ্য বিষয় হলো জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা ও মূল্যবিদ্যা। আচ্ছা, তবে আরও কিছুগুলি যে কোয়েশনগুলো আমি কিছু বোর্ড কোয়েশন বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশ্নের থেকে আমি কতগুলি তোমাদের প্রশ্ন পড়াচ্ছি। বিবর্তনবাদ বলতে কি বুঝো? যা অপ্রকাশিত ও প্রচ্ছন্ন তা ক্রম পরিবর্তনের মাধ্যমে প্রকাশিত ও প্রকট হওয়াকে বিবর্তন বলে। আচ্ছা, সেটি আমাদের যেমন আমাদের পরীক্ষা যেমন তোমাদের বলা হয় যে আলোচ্য বিষয়টি দেখলাম যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কী। যেমন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কী, এটা যদি বলা হয় যে মতবাদ অনুসারে দৈহিক ও মানসিক প্রতিক্রিয়ার মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান তাকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ করে। অর্থাৎ দেহ মনের যে সম্পর্ক বিষয়ক যে মতবাদ, এটি হলো আমরা জানি দেহ মনের সম্পর্ক বিষয়ক মতবাদ যে কতগুলি মতবাদ আছে। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, সমান্তরবাদ, পূর্ব স্থাপিত শৃঙ্খলবাদ, এগুলি কতগুলি মতবাদ আছে। তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট একটি মতবাদ হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। সেটি কি? যেটি দৈহিক এবং মানসিক, যে মানুষের ভিতরে দেহ মনে যে সহজ কথা, মানুষের ভিতরে যে দেহ মনে যে সম্পর্ক, যে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, এটি হলো দৈহিক এবং মানসিক, অর্থাৎ দেহ মনে যে সম্পর্ক, নিবিড় সম্পর্ক, এটি হলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। তারপরে যেমন আমরা বলতে পারি যে বুদ্ধিবাদের জনককে, বুদ্ধিবাদের জনক হলেন রেনে ডেকার্ট। বুদ্ধিবাদের জনক হলেন রেনে ডেকার্ট। তারপরে আমাদের এখানে
তোমাদের কিছু প্রশ্ন এখানে আমাদের দেখেছি, যেমন বার্কলি কোন ধরনের দার্শনিক? এটা তো আমরা জানি, বার্কলি একজন অভিজ্ঞতাবাদী এবং আত্মগত ভাববাদী দার্শনিক, এটা আমরা জানি। বার্কলি কোন ধরনের দার্শনিক বলে আমরা সবাই জানি যে বার্কলি হলেন একজন অভিজ্ঞতাবাদী এবং সাথে সাথে আত্মগত ভাববাদী দার্শনিক। যেমন এই প্রশ্নটা প্রায় সময় পরীক্ষা থাকে, আমি চিন্তা করি সুতরাং আমি আছি, এই উক্তিটি কার? এটি হলো ফরাসি দার্শনিক রেনে ডেকার্ট। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কতগুলো প্রশ্ন পড়াচ্ছি, এগুলো জাতীয় পরীক্ষা আসে যে আমি চিন্তা করি সুতরাং আমি আছি, এই উক্তিটি কার? এটি হলো ফরাসি দার্শনিক রেনে ডেকার্টের। ফরাসি দার্শনিক রেনে ডেকার্টের। তারপরে জন লকের মতে গুণ কত সহজ প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলো যারা তোমাদের আগেও বলেছি যে তোমাদের মেইন বইটা পড়তে হবে, মেইন বইটা পড়লে তোমরা এখান থেকে এক কথা উত্তর প্রশ্নগুলো পেয়ে যাবে। যেমন জন লকের মতে গুণ কত প্রকার? জন লকের মতে গুণ হলো 2 প্রকার, মুখ্য গুণ ও গৌণগুণ। মুখ্য গুণ ও গৌণগুণ। তারপরে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটি কার উক্তি? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটি কার উক্তি? এটি হচ্ছিল বার্কলে। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটি কার উক্তি? এটি হলো বার্কলি। এটি হলো জর্জ বিশপ বার্কলি। এই উক্তিটি হলো জর্জ বিশপ বার্কলি। তারপরে এ ট্রিটিজ অফ হিউম্যান নেচার, এই বইটির লেখককে? মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় থাকে। এ ট্রিটিজ অফ হিউম্যান নেচার, এই বইটির লেখককে? বইটির লেখক ডেভিড হিউম। বইটির লেখক হলো ডেভিড হিউম। একজন সর্বেশ্বরবাদী দার্শনিকের নাম লিখো। স্পিনোজা। একজন সর্বেশ্বরবাদী দার্শনিকের নাম লিখো। উত্তর হবে দার্শনিক স্পিনোজা। তারপরে দর্শন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এগুলো খুব সহজ, একদম প্রাইমারি লেভেলের প্রশ্ন এগুলি। দর্শন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? সর্বপ্রথম ব্যবহার করেন পিথাগোরাস। কে ব্যবহার করেন? পিথাগোরাস। তো দার্শনিক আলোচনার কি পদ্ধতি? দার্শনিক আলোচনার কতগুলো পদ্ধতি আছে, যেমন নির্বিচারবাদ, সংশয়বাদ, বিচারবাদ, দান্দিকবাদ, সংজ্ঞাবাদ এবং বিশ্লেষণী পদ্ধতি। তো এইগুলি হলো আমাদের মোটামুটি এই জাতীয় বিশ্ববিদ্যালয় এই দিন খুব সহজ কতগুলি প্রশ্ন আমাদের পরীক্ষা দেয়। আমরা সাধারণত এইগুলি পড়লে আমাদের এখান থেকে পরীক্ষা সাধারণত চলে আসে। আমরা মেইন বইটা পড়ি না বলেই আমাদের যত সমস্যা হয় তোমরা আনসার করতে পারো না। তোমাদেরকে বারবার বলেছি যে তোমরা মেইন বইটা পড়বে, তাহলে এখান থেকে তোমরা, যেমন ভাববাদ, একটা বস্তুবাদ, এই প্রশ্নগুলো আমি আগেও তোমাদের বলেছি। ভাববাদ কি? ভাববাদ হলো এমন একটি সত্তা বিষয়ক মত যে বসে পরম সত্তা, আধ্যাত্মিক প্রকৃতি এবং জগতের পরম সত্তা। অর্থাৎ ভাববাদ হলো পরম সত্তা। পরম সত্তা কি? আল্লাহ। আল্লাহর সাথে মানুষের যে ভাব, যে সম্পর্ক, মনের সম্পর্ক, সেটি আত্মার সম্পর্ক, এটি হলো ভাববাদ। তাহলে আমরা এই জিনিসগুলি খুব সহজ। যেমন কতগুলি প্রশ্ন আসে, বিচারবাদ, ভাববাদ, বুদ্ধিবাদ, জড়বাদ, একত্ববাদ, দ্বৈতবাদ, বহুত্ববাদ। এই কোশ্চেনগুলি সচরাচর আমাদের প্রায় পরীক্ষায় এগুলি ঘুরে ফিরে এগুলি আমাদের আসে। তোমরা এই জিনিসগুলি তোমাদের বারবার বলছি পড়তে, তোমরা এগুলির সম্পর্কে তোমাদের একটু জ্ঞান কম, তোমরা এগুলি পড়তে চাও না। তো এগুলো একটু পড়বে যে ভাববাদ কি, বস্তুবাদ কি। যেমন যদি বলে যে তোমাকে যে পরম সত্তা কি, পরম সত্তা কি? যে সত্তা অন্য কোনো সত্তা নির্ভর না করে নিজেই সাশ্রয়ী, তাকে পরম সত্তা বলে। তাহলে আমরা আগেই বলেছি পরম সত্তা হলো আল্লাহ, ঈশ্বর, আল্লাহ। তাহলে তোমাদের মনে রাখতে হবে পরম সত্তাটা হলো যে সত্তা অন্য কোনো সত্তার উপর নির্ভর না করে নিজেই সাশ্রয়ী, তাকেই বলা হয় পরম সত্তা। তো তাহলে এখন আবার পরম সত্তা, ঈশ্বর, আল্লাহ একই জিনিস। তো এইগুলো তোমার এখন আমাদের কখনো আমরা দেখি যে পরীক্ষার সময় প্রশ্ন থাকে সত্তা কি,
আবার কখনো আমাদের প্রশ্ন দেয় পরম সত্তা কী, আনসার কিন্তু একটাই হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে আবার যদি আমাদেরকে বলে যে সত্তা দর্শন কী, সত্তা দর্শন কী, দর্শনের যে শাখায় পরম সত্তা প্রকৃতি, সংখ্যা, জীবজগতের সাথে পরম সত্তার সম্পর্ক ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় সত্তা দর্শন। তাহলে আমরা দেখে পেলাম যে সত্তা দর্শন কি। সত্তা দর্শনটা আমরা দেখলাম যে দর্শন যে শাখায় পরম সত্তা প্রকৃতির সংখ্যা জীবজগতের সাথে পরম সত্তার সম্পর্ক ইত্যাদি আলোচনা করে তাকে বলা হয় সত্তা দর্শন। আর তাহলে আমরা এটা দেখে পেলাম যে সত্তা দর্শন কি, পরম সত্তা, এগুলো আমরা। আচ্ছা, তাহলে আমরা এখানে পরম সত্তা দিয়ে আমরা এখানে আমরা দেখে পেলাম তো মোটামুটি এই চ্যাপ্টারে। তারপরে স্পিনোজার মতে জগৎ কি, জগৎ হলো পরম সত্তার সীমিত প্রকাশ। স্পিনোজার মতে জগৎ কি, স্পিনোজার মতে জগৎ হলো পরম সত্তার সীমিত প্রকাশ। তারপর একত্ববাদ কি, যে মতবাদ জগৎ সৃষ্টির পিছনে বহু সত্তার অস্তিত্ব স্বীকার না করে একটি মাত্র পরম সত্তার অস্তিত্ব স্বীকার করে তাকে একত্ববাদ বা অদ্বৈতবাদ বলে। তাহলে আমাদের এখানে মানে অদ্বৈতবাদ বা একত্ববাদ কি বা এটা কিটা আমাদের একটু জানতে হবে। তারপরে যে প্লেটোর মতে সর্বোচ্চ ধারণা কি, প্লেটোর মতে সর্বোচ্চ ধারণা কি, প্লেটোর মতে সর্বোচ্চ ধারণা হলো শুভ বা মঙ্গলের ধারণা, শুভ বা মঙ্গলের ধারণা। তাহলে প্লেটোর মতে সর্বোচ্চ ধারণা কি, প্লেটোর মধ্যে সর্বোচ্চ ধারণা হলো শুভ বা মঙ্গলের ধারণা, চিন্তা চেতনা। তো এইভাবে আমরা এই যে দ্বৈতবাদ কি, দ্বৈতবাদ কত প্রকার ও কী কী, তারপরে শর্ত সাপেক্ষ দ্বৈতবাদ কি, যেমন আমাদের এইরকম একটি উক্তি পরীক্ষার সময় দিতে পারে, গড ইজ এভরিথিং অ্যান্ড এভরিথিং ইজ গড। এই উক্তিটি কে করে? দার্শনিক স্পিনোজা। এই ধরনের কিছু তোমাদের আগেই বলেছিলাম যে কিছু স্টেটমেন্ট তোমাদের একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, এটি কার উক্তি, কার বক্তব্য, কার স্টেটমেন্ট। যেমন গড ইজ এভরিথিং অ্যান্ড এভরিথিং ইজ গড উক্তিটি কে করেছেন? এটি করেছেন দার্শনিক স্পিনোজা। তো এই যে এইগুলি আমাদের মোটামুটি আমাদের পরীক্ষা থাকে, এগুলি পড়লেই তোমাদের মোটামুটি এখান থেকে আমাদের প্রশ্ন থেকে যাবে। এর বাইরে থেকে সাধারণত প্রশ্ন থাকবে না। মেইন বইগুলো একটু পড়লে তোমাদের এখানে পড়ে যাবে। স্বজ্ঞাবাদ কী, শতমূল্য কী, তারপরে বর্তমূল্য কী, ভাববাদ কী, বস্তুবাদ কী। তারপর এই যে কোয়েশ্চেনটা প্রায় তোমাদের পরীক্ষা দেয় বা আমাদের পরীক্ষায় দিতে পারে, সৃষ্টি ও বিবর্তনবাদের মধ্যে পার্থক্য কী। তাহলে সৃষ্টি ও বিবর্তনবাদের মধ্যে পার্থক্য কী, এটা আমাদের দেয়। আবার এই ধরনের পদ্ধতি যে স্বজ্ঞাবাদ কি, ভাববাদ কি, মুখ্য গুণ এবং গৌণগুণের মধ্যে পার্থক্য, এটা মৌলিক পার্থক্য আছে মুখ্য গুণ এবং গৌণগুণের মধ্যে, সেটি কি, এগুলো আমাদের পরীক্ষায় দেয়। তারপরে একজন সংশয়বাদী দার্শনিকের নাম, বার্কলি, জর্জ বিশপ বার্কলি কোন ধরনের দার্শনিক। তারপরে দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম, দার্শনিক আলোচনা কি কি পদ্ধতি। এই কোশ্চেনগুলাই তোমরা দেখবে যে পরীক্ষার সময় বেশি থাকে। তাই এই যেমন সত্য সম্পর্কিত কতগুলো থিওরি আছে, সত্য সম্পর্কিত কতগুলি থিওরি আছে, এগুলি কি কি। তারপরে একজন সর্বস্ববাদী দার্শনিকের নাম। এই কোশ্চেনগুলি আমাদের পরীক্ষায় বেশিরভাগ থাকে। আমরা এইগুলো একটু বেশি করে পড়ব। আর বিশেষ করে তোমাদের গত কয়েক বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস এবং সার্টিফিকেট কোর্স পরীক্ষার প্রথম বর্ষের যে পরীক্ষা 2016, 17, 18 এই জাতীয় বিষয় এই প্রশ্নগুলো যদি আমরা একটু সলভ করি, তো আমার মনে হয় এখান থেকে আমাদের মোটামুটি এক কথা উত্তর আমরা অনেকগুলি পেয়ে যাব। যেমন সহজাত ধারণা কি, এই জন্য এগুলো তো আমি আগেও তোমাদের ক্লাস করেছি এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কতগুলো প্রশ্ন তোমাদেরকে দিয়েছি, তোমরা সেগুলো আশা করি পেয়েছো, তোমরা এগুলো পড়েছো। তো
তোমরা এগুলি পড়বে, বস্তুবাদ, বাস্তববাদ, ভাববাদ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, দ্বৈতবাদ, একত্ববাদ, এগুলি পড়লে ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কোশ্চেন কমন পড়ে যাবে। এখন আমার প্রশ্ন যে তোমরা কি ক্লাসগুলি দেখছো কি না, ক্লাসগুলি করছো কি না, তোমাদের এগুলি কলেজ পেজে যাও কি না, কলেজ পেজটা কি দেখো, তোমরা কি নোট করো কি না। তোমাদেরকে আবারও বলছি, তোমরা এই কোশ্চেনগুলো দেখবে, বইটা খুলবে। এখন যারা পড়তেছো না, বই কেনো নাই, গাইড করো নাই, নোট করো নাই, তোমরা এগুলি এখনও দেখবে। আর তোমাদের ফার্স্ট পেপার একটু তোমাদের একটু কঠিন, তোমরা অনেকে আমাকে বলেছো, তারপর তো আমি তোমাদের সাজেশান ভিত্তিক তোমাদের কোশ্চেন দিয়ে দেবো। তোমরা আশা করি এগুলো পড়লে তোমাদের পরীক্ষায় মোটামুটি একটা কমন করার সম্ভাবনা আছে। প্রশ্ন হলো তোমরা এগুলি করবে এবং আমাদের সাথে অবশ্যই কথা বলবে। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।